তার বড় ভাই গরুর দড়ি দিয়ে তাকে বাঁধে। তারপর আজিমকে বুট জুতা দিয়ে হানাদাররা বুকে পাড়া দেয়, কেউ লাথি মারে, কেউ আবার বন্দুকের বাট দিয়ে মারে। আজিম মাগো মাগো বলে কাঁদছে। তার মেয়েও খুব কাঁদছিল, খুব মারছে, কারণ ঘরে বঙ্গবন্ধুর ফটো ছিল। তারা উর্দুতে বলতে থাকে, এ আদমে মুক্তি হ্যাঁ। তার পরিবারের বাকি সদস্যদের আবার লাইন করে দাঁড়া করায় গুলি করার জন্য, কিন্তু গুলি না করে শুধু আজিমকে নিয়ে চলে যায়। ওই দিন একই পাড়ার আরও 2 জনকে সহ গ্রামের প্রায় 1-150 লোককে নিয়ে যায়। সবাইকে ছাড়লেও 3 জনকে নিয়ে যায়। 2 সপ্তাহ পর আরও একজনকে ছাড়ে, কিন্তু 3 জনকে আর ছাড়েনি। এদিকে তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে হাবিবা ও তার মেয়ে যেন একেবারে অসহায় হয়ে পড়ে। পরিবারে কেউ তাদের দায়িত্ব নিতে চায় না। আরজুর দাদা বলে হাবিবাকে তার মায়ের কাছে পাঠিয়ে দেন। ছেলেদের বলে, হাবিবা বলে, আমি কোনো দিকে যাব না, আমার মেয়ে আর আমি আপনাদের এখানেই থাকবো, আমাদেরকে কোথাও পাঠাবেন না, আমরা আপনাদের বাসায় কাজের মানুষের মতো থাকবো, তবু মেয়েটা তার আপনজনের কাছে থাক। কিন্তু একটা মেয়ের বিয়ের পর স্বামী আপন, আর বাকি সবাই স্বামীর আদরের জন্যই আদর করে। যখন স্বামী মারা যায় তখন সেই মেয়েটি অনেক অসহায় হয়ে পড়ে। আরজুর দাদা বলে, আমার পোলা নাই, পোলার বউ নাই, নাতি নাতনিও নাই। তাই হাবিবার বড় ভাইকে আর মামাকে ডেকে নিয়ে তাদেরকে পাঠিয়ে দেয়। হাবিবার উকিল মা বলে, যাওয়ার সময় তোমার গহনাগুলো নিয়ে যাও, এটা তোমার সম্পদ, তোমার না লাগলেও তোমার মেয়ের জন্য নাও। ধন সম্পদ, গরু বাছুর, হাঁস মুরগি সব কিছুই ফেলে এক কাপড়ে চলে গেল বাপের বাড়ি। আরজুর দাদি ছিল মানসিক ভারসাম্যহীন, ওনার ব্যাপারটা অন্যরকম। বছরে 6 মাস ভালো, বাকি 6 মাস পাগল থাকতেন। যখনই ভালো লাগতো তখনই ছেলের বউ আর নাতনিকে দেখতে যেত। একবার কি হলো, আরজুকে না বলে চুরি করে নিয়ে যাচ্ছিল দাদির বাড়ি। তার নানি জোর করে রেখে দিয়েছে, কারণ ওর দাদি তো সুস্থ না। দেশ স্বাধীন হলো, আরজুর বাবা আর ফিরে এলো না। সে তার নানা বাড়িতে বড় হতে থাকে। এদিকে হাবিবার আপনজনরা নানা কথা বলতে থাকে। হাবিবার বড় ভাই যুদ্ধের সময় মাইন বিস্ফোরণ হয়ে একটা পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করে। মেজো ভাই 3 বছর নিখোঁজ ছিল, কেউ জানতো না বেঁচে আছে না মরে গেছে। যাক, তার কিছু বছর পর, প্রায় 3 বছর পরে ফিরেছে মায়ের কোলে। হাবিব 3 বছর পাকিস্তানের কারাগারে বন্দী ছিল। এদিকে কত কি হয়ে গেল তাদের জীবনে। হাবিবার এক চাচাতো বোন ও বিধবা হয়ে বাবার বাড়িতে আসে, এক ছেলে ও এক মেয়ে নিয়ে। বাড়ির অন্য চাচা চাচি সবসময় কটু কথা শোনাতো, বলতো সকাল হলে বিধবাদের মুখ দেখতে হয়। একদিন শিউলি পাশের বাড়ির একজনের সাথে কথা বলছিল। মানুষ তো একা বাঁচতে পারে না। শিউলির শ্বশুর বাড়ি, তার ছেলে মেয়ে, পারিবারিক কথাই জিজ্ঞেস করছিল লোকটা। এসব আর কি। শিউলির কোনো ভাই ছিল না প্রতিবাদ করার মতো। বাবা মা খুবই সহজ সরল। নিজের আপনজনরাই এমন অপবাদ তুলল যা মুখে বলা যায় না। এক পর্যায়ে তারা বলে, ওকে বাড়ি থেকে বের করে দিতে হবে, তা না হলে তোমাদের একঘরে করে দেওয়া হবে। বাবা মা বলল, কই যাবে মেয়েটা? এদিকে শিউলির শ্বশুর বাড়িতেও এই খবর চলে যায়। পরদিন তারা, অর্থাৎ চাচা চাচি এসে ছেলে মেয়েকে নিয়ে যায়। এটা একটা মায়ের জন্য কতটা কষ্টের, এরা তবু ক্ষান্ত হয়নি। শিউলিকে এবার জোর করে ওই লোকের বাড়িতে দিয়ে আসে। কতটা অপমানের ব্যাপার। তারপর ওই লোকের সাথে বিয়ে হয়। তারা সবাই মেনে নেয়। তারা সবাই খুবই ভালো মানুষ। একে তো সন্তানদের রেখে আলাদা থাকা, তার উপর অপবাদ, তবু মেনে নিতে চেষ্টা চলছে। যাকে স্বামী হিসেবে চিন্তাই করা হয়নি, তার সাথে বিয়ে। অসহায় মেয়েদের অনেক কিছুই মেনে নিতে হয়। ওইদিকে অসহায় বাবা মাকেও নানা রকম কথা শুনতে হচ্ছে। আপনজনরাই খোঁটা দিচ্ছে, তার বড় জামাইও নানা কথা রটাচ্ছে। 4 বোনের মধ্যে শিউলি সবার ছোট। মাসখানেক পরে শিউলি বাপের বাড়ি বেড়াতে আসে, কিন্তু তাতে শান্তি নেই। তার এক চাচা রেগে তাকে মারতে আসে, তারপর তাকে বাড়ি থেকে বের করে দেয়। আশেপাশের কত মানুষ তাকে দেখছে। অবশেষে বাড়ি ফিরল, চোখ মুছতে মুছতে যাচ্ছিল আর বলছিল, যাচ্ছি, তোমরা ভালো থেকো, আর কোনো দিন আসবো না। পরদিন ওই পাড়া থেকে, মানে তার স্বামীর বাড়ি থেকে খবর আসে শিউলি বিষ খেয়ে আত্মহত্যা করেছে। মৃত লাশটাকেও কেউ বাড়িতে দেখতে যায়নি। কোথায় কবর দেওয়া হয় তা কেউ জানে না। শিউলির সন্তানদেরও আর কোনো দিন আসতে দেয়নি।
এমনকি মৃত লাশটিও দেখতে দেয়নি। যাই হোক, হাবিবা ও বিধবা, তাকে নিয়েও যে এমন হবে না এর নিশ্চয়তা কে দিবে? বড় ভাই অসুস্থ, মেজো ভাই নিখোঁজ, আর ছোট 3 ভাই স্কুল কলেজে পড়ে। আরজুর সাথে তার ছোট মামার বয়সের পার্থক্য 5-6 বছরের। ওর ছোট মামাও 3 বছরের ছিল যখন তার নানা মারা যায়। যাই হোক, বিধবা হাবিবা একদিন ধান শুকাচ্ছে, নাড়ছে, গ্রামের পরিবেশ। তার এক ফুফাতো ভাই তাদের বাড়িতে বেড়াতে আসে। তার ফুফাতো ভাই আবার তার চাচাতো বোনের স্বামী। একদিন বেড়াতে আসে, তখন তো আর গাড়ি ছিল না, হেঁটে আসার পর তো পানি পিপাসা লাগতেই পারে, তাই পানি চাইলো। হাবিবা বলল, ভাই ভাই সাহেব বসেন, আমি ইন্দারা থেকে ঠান্ডা পানি নিয়ে আসি। তো হাবিবা ইন্দারা থেকে পানি এনে খাওয়ালো। বাড়িতে তখন সবাই ছিল, তবু তার সেই একই কথা, সমালোচনা। কেন হাবিবা পানি দিল? বাড়িতে তো আরও লোক ছিল। হাবিবার মা নানা চিন্তা করে ওর বড় মামাকে খবর পাঠায়। বড় মামা এসে বলে, আমরা ওকে আবার বিয়ে দিব। হাবিবার মামা বলে, শোন, আমার কাছে একটা প্রস্তাব আছে। পাশের গ্রামের লোকটাকে আমি চিনি, তার একমাত্র মেয়ে মারা গেছে, তাই সে জামাইকে আবার বিয়ে করাতে চায়। নাতি নাতনি ছোট, ওদের দেখাশোনার কেউ নেই। কত ভালো হলে সে তার মেয়ের জামাইয়ের আবার বিয়ে দিতে চায়। কথা শুনে হাবিবা অন্যের বাসায় কাজ নেয়। সারাদিন কাজ করে বিকেলে বাসায় আসে, কিন্তু কিছু হাঁড়ি পাতিল মাজা আর হলুদ মরিচ বাটা। বাড়িতে এসে হাতের জ্বালা পোড়ায় ভুগছিল, কারণ সে বাড়িতে এগুলো কখনো করেনি। তার চিন্তা, আমি কাজ করে খাবো, তবু মেয়েকে ছেড়ে আমি বিয়ে করব না। পরদিন এই বাসা থেকে এক মহিলা আসে, হাবিবার মাকে জিজ্ঞেস করে, একজন কাজের মহিলাকে আমি খুঁজছিলাম, সে গতকাল আমার বাসায় কাজ করতে গিয়েছিল, কিন্তু আজ আর যায়নি। আপনি কি তাকে চেনেন? ঠিক এমন সময় হাবিবা বের হয়ে আসে মেয়েকে নাস্তা খাওয়াবে বলে। ওই ভদ্রমহিলা বলে, এই তো সেই মহিলা। হাবিবার মা অবাক হয়ে শুনছে আর দেখছে। কি বলেন? ও তো আমার মেয়ে। আমার বাড়িতে 2জন কাজের মহিলা সারা বছর কাজ করে, তুই আমার মান সম্মান শেষ করবি নাকি? তখন হাবিবা বলল, তাইলে তোমরা আমাকে কেন বিয়ে দিতে চাও? মেয়েকে নিয়ে কাজ করে খাবো, তবু তোমাদের বোঝা হব না।